আমি পেশায় একজন অটো চালক। গত আওয়ামী লীগের আমলে আমরা এই সরকারকে পৌরসভার ইজারা দিয়ে আসছি। সিএনজি এবং অটো থেকে 10 টাকা 20 টাকা করে ইজারা নিচ্ছে। বর্তমান সময়েও বাংলাদেশের বিভিন্ন পৌরসভায় এটা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে কি আমরা যারা গরিব মানুষ আছি, সিএনজি চালাই, অটো চালাই, তাদের থেকে পৌরসভা ইজারা নেবে কিনা? এটা খুবই দুঃখজনক একটি বিষয়। আপনারা যারা জানেন যে যেখানে আগে চাঁদা দিতে হতো 30 টাকা, ওই ট্রাকে এখন চাঁদা দিতে হয় 120 টাকা। যেখানে আমাদের সার কারখানায় যেখানে একটা ট্রাকে স্ট্যান্ডিং অবস্থায় লোড আনলোড অবস্থায় চাঁদা দিতে হতো ওই সময়ে 50 টাকা, সেটা এখন 1200-1300 টাকা পর্যন্ত দিতে হয়। এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে এখন চাঁদার উপর একটি দল নির্ভর করছে। আমরা যদি ক্ষমতা যাই, পৌরসভায় একটা আয়ের উৎস যেগুলো আছে এর মধ্যে এটা একটা তো এটা কিভাবে সহনীয়, যেহেতু আইনানুগ ব্যাপার, এটা ছাড়াও পৌরসভা চলতে পারে। এই চাঁদার উপর পৌরসভাকে নির্ভর করতে হয় না, পৌরসভার আরো আইন আছে। যেহেতু এই চাঁদার খরগটা সরাসরি একজন গরিব মানুষের উপরে পড়ে, এই গরিব মানুষটাকে আমরা চাঁদার খরগ দিতে দিব না ইনশাআল্লাহ। এই চাঁদা ছাড়াও পৌরসভা চলতে পারবে, এরকম আয় এবং কর্ম আমরা সৃষ্টি করবো ইনশাআল্লাহ। আমরা এটা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। একজন সংসদ সদস্য যখন নির্বাচিত হয়, তখন সরকার থেকে সেই সংসদ আসনের নির্দিষ্ট পরিমাণ বাজেট আসে, কিন্তু সেই বাজেটের যে পরিমাণটা সেটা সাধারণ জনগণ কখনোই জানতে পারে না বা জানার অপশনটাও তারা রাখে না। সো হচ্ছে যখন এই বাজেটগুলো আপনাদের কাছে আসবে, সে বাজেটের স্বচ্ছতা বা হিসাবের পরিমাণটা সাধারণ জনগণ জানতে পারবে কিনা। কারণ বিগত সরকার যে 16 বছর ফ্যাসিবাদ সরকার ছিল, যে পরিমাণ বাজেট ছিল, তারা যদি উন্নয়ন পরিকল্পনা করতো, তাহলে আমাদের পলাশের রাস্তাঘাট অত্যন্ত ভাঙা থাকতো না, অত রাস্তাঘাট ঠিক থাকতো, বা হচ্ছে উন্নয়ন পরিকল্পনা আরো অনেক কিছু কাজ হতো। আপনি যখন নির্বাচিত হবেন, আপনার কাছে আমার কোশ্চেন যে আপনার পলাশ সংসদ 2 আসনে যখন কোনো বাজেট আসবে, সে বাজেট আমরা সাধারণ জনগণ জানতে পারবে কিনা, তার অ্যাকুরেট ট্রান্সপারেন্সি থাকবে কিনা? অবশ্যই জানতে পারবে না কেন? কারণ আমরা তো ট্রান্সপারেন্সি করার জন্যই লড়াই করছি, সংগ্রাম করছি। এই দুর্নীতির বিরুদ্ধেই তো আমাদের লড়াই সংগ্রাম। অবশ্যই জানতে পারবে। হয়তো এমনও হবে যে আজকে যেমন আমরা ওপেন ফিল্ডে আমরা প্রশ্ন নিচ্ছি, ঠিক এরকম জনসভা করে আমার এই আসনে কত টাকা বাজেট আমি পাইলাম, উন্নয়ন বাজেট কত, সংসদ সদস্যকে কত, টিআর কাবিখা, বিভাগীয় কমিশনার, ডিসি, তাদের অংশ কত, এই সব কিছু আমি ওপেনই জানিয়ে দিব, যাতে কোনো গোপন কিছু না থাকে। ইনশাআল্লাহ সব ওপেন থাকবে ইনশাআল্লাহ। আপনার সরকার যদি গভর্নমেন্টে যায়, সেক্ষেত্রে আমাদের যারা ইমাম আছে, খতিব আছে, তাদের সন্তানেরা, আমাদের যেহেতু স্যালারি অনেকাংশে কম, সেক্ষেত্রে আমার সন্তানকে আমি চাই আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের মতো একটা প্রতিষ্ঠানে, নটরডেমের মতো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করানোর জন্য। সেক্ষেত্রে আমার তো ইনকাম সোর্স অনেক কম। সেক্ষেত্রে আপনার সরকার কি ধরনের শিক্ষা, আমি আমার সন্তানকে বড় করার জন্য আপনার সরকার কি ব্যবস্থা গ্রহণ করবে, এটা আমি জানতে চাচ্ছি আপনার কাছে। এটা বাংলাদেশের বাস্তবতা যে ইমাম খতিবরা আয়ের দিক থেকে যথেষ্ট ল লেভেলের, যে কারণে তাদের অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু ইচ্ছে পূরণ করা যায় না অর্থের অভাবে। এমনই একটি ইচ্ছে হলো তার সন্তানকেও ভালো স্কুলে পড়াতে চায়, ভালো বিদ্যালয়ে পড়াতে চায়। এই ক্ষেত্রে কি করবে? এই ক্ষেত্রে আপনার আগের নীতি আমরা অবলম্বন করব। শিক্ষা থেকে বাদ পড়বে না কেউ, যে যেখানে পড়তে চায় আমরা তার সুযোগ করে দিব। এক। দ্বিতীয় কথা হলো, শিক্ষার যে বাণিজ্যিকীকরণ যেটা আছে, কমার্শিয়ালাইজেশন অফ এডুকেশন, এই বাণিজ্যিকরণ আমরা যদি বন্ধ করতে পারি, তাহলেও অপেক্ষাকৃত দুর্বল শ্রেণীর যারা, তারাও তাদের সন্তানকে শিক্ষিত করে তুলতে পারবে। এই ক্ষেত্রে আমি জেলা প্রশাসনের সাথে একাধিক মিটিং হয়েছে, আমরা এই বিষয়টা আলোচনায় নিয়ে আসছিলাম। গত বছর আমরা শিক্ষা প্রতিষ্ঠানে একটা সরকারিভাবে একটা বেতন আমরা ধরে দিয়েছিলাম, কিন্তু এটা কার্যকর হয় নাই। আমরা যদি ইনশাল্লাহ ক্ষমতায় আসতে পারি, জনগণ যদি আমাদেরকে চয়েস করে, তাহলে সবার জন্য শিক্ষার সমান সুযোগ সৃষ্টি এবং উচ্চশিক্ষার সমান সুযোগ সৃষ্টি সহ অর্থের অভাবে কেউ শিক্ষা থেকে বাদ পড়বে না। এই নীতি আমরা অবলম্বন করবো ইনশাআল্লাহ।